হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আজ ঈদের আগের দিন। তো আজ প্রচুর কাজ। খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছি আর ছাদটায় চলে এলাম। দেখো কীরকম বৃষ্টির পরে যেরকম রোদ ওঠে ঠিক সেরকম একটা রোদ উঠেছে ছাদে। আর আজকের দিনটা অন্যান্য দিন থেকে একটু অন্যরকম। কেন বলো তো? কারণ আগামীকাল ঈদ, আর ঈদের আগের দিনটা একটু অন্যরকমই থাকে। আর যেখানে প্রচুর কাজের একটা ঝামেলা থাকে ঈদের প্রস্তুতি। তো ঈদের প্রস্তুতির দিনটাই আজকের দিন। আর আমার এই আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে আমি কিভাবে আজ বাসায় কি করেছি, কি কাজ করলাম, যাবতীয় সব কিছু। তো চলো দেখে নিই আমার আজকের ভিডিও। তো আজ প্রথমেই আমি সকালবেলা করে নিচ্ছি ছাদ থেকে নামার পর চা, 1 কাপ র চা। চলে এলাম কিচেনে যথারীতি নাস্তা করার পর। যাবতীয় পরিষ্কারের কাজ তো থাকেই। আর মেয়েদের সবচেয়ে বেশি যে কাজটা করতে হয় সেটা হলো থালা বাসন পরিষ্কার করা। যে চাকরি করে সেও করে, যে করে না হাউসওয়াইফ সেও করে। এবং অনেকের ধারণা যারা চাকরি করে তারা হয়তো বাসায় কোনো কাজ করে না, পরিবারকে এত কষ্ট করে সামলে রাখি। কিন্তু যারা চাকরিজীবী এদের মধ্যে আমিও একজন। আমার চাকরি প্লাস পরিবার দুটোই করতে হয়, দুটোই করতে হচ্ছে। আমাদের চাকরিজীবী মেয়েদের জন্য আসলে একটু কষ্টই হয়ে যায়। আর অনেকেই ভাবে যে মেয়েরা বাড়িতে কি করে, আসলে মেয়েরা বাড়িতে যা করে সেটা ছেলেরা কখনো বুঝতেই পারে না, বিশেষ করে যারা স্বামী থাকে। আমি যেদিন আমার হাজব্যান্ডকে বলেছিলাম, ফার্স্ট টাইম দেখা হয়েছিল, তাকে বলেছিলাম আমি ভাত রান্না করতে পারি না, আমি রান্নাঘরে কোনো কাজ করতে পারি না। সে আমাকে বলেছিল এগুলো কোনো ব্যাপার না, খাবার কিনে খাবো। তো আজ তোমাদের সামনে আমি আর এই অবস্থায় আছি। দেখো পরিবারের সব কাজ, রান্নাবান্নার কাজ, থালা বাসন পরিষ্কার করা, ইভেন ওয়াশরুম পরিষ্কার করা, এভরিথিং সব কিছুই করতে হচ্ছে। আর এটাই মেয়েদের জীবন, এভাবেই মেয়েদের জীবন। মেয়েরা চাকরিজীবী হোক, মেয়েরা বিজ্ঞানী নাসাতে যাক, আর যত কিছুই করুক, দিন শেষে একটা মেয়ে হাউসওয়াইফ এবং তাকে পরিবারের সব কাজ গুছিয়ে নিয়ে করতে হয়। আর এভাবেই জীবনটা চলে যতদিন পর্যন্ত একটা মেয়ে স্বামীর সংসারে থাকে, তার মৃত্যুর আগ পর্যন্ত, ততদিন পর্যন্ত এভাবেই মেয়েদের জীবনটা চলতে থাকে। আর মেয়েদের জীবনের এই যে নানা দিক, এগুলি কিন্তু আসলেই অনেকটাই ছেলেদের অগোচরে থাকে যে একটা মেয়ে তার পরিবার কিভাবে সামলাচ্ছে। বিয়ের আগে প্রতিটা মেয়ে তার বাবা মার ঘরে থাকে রাজকন্যা। মেয়ে যা বলে বাবা তাই করে এবং মেয়ের সব কিছুই বাবা মা মেনে নেয়। বিশেষ করে বাবারা মেয়েদের অনেক প্রিয় থাকে এবং বাবাদের কাছে মেয়েরা অনেক বেশি প্রিয় থাকে। আর বাবারা মেয়েদেরকে চোখে হারায়, আর এটাই সবসময় হয়ে আসছে। তো আমরাও একটা সময় যারা গৃহিণী বর্তমানে সবাই কিন্তু বাবার রাজকন্যা ছিলাম। কিন্তু বাবার রাজকন্যা থেকে এখন কিন্তু একদম অন্যরকম একটা জীবনযাপন আমরা করি। কারণ আমরা যখন রাজকন্যা থাকি তখন কিন্তু আমরা ভাবি না যে আমাদের সামনের জীবনটা কেমন যাবে, বা আমরা আমাদের সামনের জীবনটা আমরা কিভাবে পার করব। কিন্তু এই যে দেখো আজকে আমাকে দেখে, আমি একটা ব্যাংকে জব করি, আমি হায়ার স্টাডিজ নেওয়া, তারপরে দেখো আমাকে কিন্তু সংসারে সব কাজ করতে হচ্ছে এবং আমার নখদর্পণে সব কিছু আছে, কোথায় কি করতে হবে, কোথায় কি রাখতে হবে, কখন কি রান্না করতে হবে, কোথায় যেতে হবে এবং কি বাজার করতে হবে। এবং এইটাই কিন্তু বাস্তবতা, প্রতিটা মেয়েরই এটাই বাস্তব জীবন। যারা এখনও বিয়ে হয় নাই, তাদের এখনও রঙিন স্বপ্নে আছে, বাবার রাজকন্যা হয়ে আছে, তাদের আসলে বর্তমান সময়টা যখন চলে যাবে বিয়ের পরবর্তীতে বুঝতে পারবে যে আসলে জীবনটা ঠিক বাবা মার ঘরে সংসারে জীবনটা যেরকম থাকে আসলে মেয়েদের জীবনটা ঠিক সেটা না। এখন বাস্তবতা হলো আমরা যেরকম জীবনটা অতিবাহিত করছি, পড়াশোনা করে, তারপরে চাকরি বাকরি করে, তারপরে পরিবারের কাজ, এই সব কিছুই হলো জীবন। আর এখন এই জীবনটাকেই মনে হচ্ছে যেন এটাই আমার জীবন, এটাই বাস্তবতা। বাবার রাজকন্যা যতদিন ছিলাম সেটাকে এখন স্বপ্ন মনে হয়। আর সেই স্বপ্ন নিয়েই আমরা প্রতিটা মেয়ে বেঁচে থাকি। মনে করি যে আসলে আমরা একটা সময় ছিল যখন প্লেটে খাবার চলে আসতো, বসে খেতাম, সব কিছুই, এভরিথিং।
তো এই যে ফার্নিচারগুলি পরিষ্কার করছি, চাকরিজীবী হওয়ার সুবাদে আমার অনেক কাজ আমি করতে পারি না। যে কাজগুলো আমি বন্ধের দিন করার চেষ্টা করি, বিশেষ করে শুক্রবার এবং শনিবার। তবে ইদানিং বেশ কিছুদিন ধরে আম্মু অসুস্থ থাকার কারণে রান্নার পুরো দায়িত্বটা আমাকে দেখতে হচ্ছে। পুরো দায়িত্বে রান্নাবান্নার পুরো কাজটা আমাকে দেখতে হচ্ছে। তার সাথে আম্মুর ডায়েটের ব্যাপার আছে, খাবার দাবার সব কিছু, ওষুধ, মেডিসিন, এভরিথিং। তার সাথে আছে আমার অফিস। তো ফার্নিচার পরিষ্কার করে এভাবেই সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো অনেক দিন ধরেই আমি পরিষ্কার করতে পারছিলাম না। ড্রেসিং টেবিল এগুলি সব সাদা হয়ে যাচ্ছিল ধুলো পড়ে। আর সকালবেলা প্রতিদিন অফিস যাওয়ার পথে বলি যে আমি কখন ছুটি পাবো, কবে ছুটি পাবো, কবে আমার কাজগুলি শেষ করব। তো এই ঈদের ছুটি পড়ে গেল, আর আজ হলো ঈদের আগের দিন। ঈদের আগের দিনের আজকের যেই কাজ, সব কাজ গুছিয়ে নিচ্ছি, সব কাজ করে নিচ্ছি। আর এভাবেই কিন্তু মেয়েদের জীবন। আমি জানি না, আমার মনে হয় মাঝে মাঝে মনে হয় যে আমি আসলে অফিসে থাকলে আমার কাজটা কম থাকে, বরঞ্চ বাসায় থাকলে আমার কাজের পরিমাণ অনেক পরিমাণে বেড়ে যায়। আর আজ যেহেতু ঈদের আগের দিন হওয়ার কারণে আজ ডিপ ফ্রিজটা পরিষ্কার করব। নর্মালি যখন আম্মু সুস্থ থাকে তখন চেষ্টা করি যেন ঈদের 1 সপ্তাহ 15 দিন আগেই ফ্রিজটা পরিষ্কার করতে। ফ্রিজের মধ্যে অনেকটা দেখতে পাচ্ছ বরফ জমে গিয়েছে। তো পরিষ্কার করব করে অ্যাকচুয়ালি করা হচ্ছিল না। এর মধ্যে আম্মু অসুস্থ হয়ে গেল, আর এই বরফগুলো একদম পুরু হয়ে গেছে। তো বিভিন্ন জায়গায় ইন্টারনেটে দেখেছিলাম যে ফ্রিজের গায়ে তেল মেখে রাখলে নাকি বরফ জমে না, কিন্তু আমার তেল মেখে রাখার পরে বরফের এরকম একটা অবস্থা। তো আমি ফ্রিজটা দেখে ফ্রিজের লাইনটা আমি বন্ধ করে দিচ্ছি। আর এই যে টুকিটাকি সব কাজ, এটা কিন্তু মেয়েরা যেভাবে সব কাজ জানে, বুঝে করতে পারে, একটা ছেলে কিন্তু এগুলি করতে পারে না। ছেলেরা কিন্তু বুঝতেই পারে না যে একটা ঘরে বা একটা সংসারে কত পরিমাণে কাজ থাকে, কিভাবে কাজ গুছিয়ে করতে হয়। আর বাসায় অনেক সবজি নিয়ে আসছে। এর মধ্যে এই শসাগুলি ছিল হলো ফ্রিজে, যেটা বেশ কিছুদিন আগে আনা হয়েছিল, সম্ভবত লাস্ট ফ্রাইডে। তো আম্মু অসুস্থ হওয়ার কারণে এগুলি খাওয়া হয় নাই, বের করা হয় নাই। আজও আবার বাজার থেকে নিয়ে আসছে। তো আগেরগুলি বের করে রাখলাম, যেহেতু এগুলি ফ্রিজে ছিল। এগুলি ওয়াশ করে নিচ্ছি, ওয়াশ করে নিয়ে বাইরে রেখে দেবো, খাওয়া হয়ে যাবে। আর বাসায় যেহেতু কাসুন্দি আছে, কাসুন্দি দিয়ে শসাটা খেতে খারাপ লাগে না, বেশ ভালো লাগে। তো আজ ঈদের আগের দিন হওয়ার কারণে আজ কিন্তু খাবার দাবারটা সবাই একটু লাইট খেতে চাচ্ছে। তো আজকে খাবারের জন্য মেনু হলো আলু ভর্তা, করলা ভাজি, ডাল। একদম সিম্পল একটা খাবার। তো আমি আলুগুলি কেটে নিচ্ছি। আর আসলে কি, যেমন আগামীকাল ঈদ, ঈদের দিন চাইলেও কিন্তু খুব বেশি একটা খাওয়া যায় না। তারপরেও যেমন ঈদের আগের দিন আজকে একদম হালকা খাবার দাবার, সবাই এটাই প্রেফার করে। আমার মনে হয় শুধু আমি না, সবার বাড়িতেই আজ একদম হালকা রান্না বান্না হয়েছে, হালকা খাবার দাবার হয়েছে। আর ঈদের আগের দিন যেহেতু পরিষ্কারের অনেক কাজ থাকে, সুতরাং ঈদের আগের দিন একদম হালকাই রান্না হয়। অবশ্য আমিও কিন্তু ছোটোবেলা থেকে তাই দেখে আসছি, আমার আম্মুকে ছোটোবেলায় দেখে আসছি ঈদের আগের দিন আলু ভর্তা, ডাল ভাত হয়ে যেত। আজ কাজ করতে করতে ভাবছি যে একটা সময় ছিলাম যখন বাবার রাজকন্যা হয়েছিলাম, তখন জীবনের এই বাস্তবতা কিন্তু মনেও পড়ে নাই যে জীবনটা আসলে এরকম হতে পারে, বা আমাদের মেয়েদের জীবনটা কেমন হয়। আর তখন মনে হয় যেন আসলে পড়াশোনার সময়, ওই সময়টা পড়াশোনার প্রতি গুরুত্ব থাকে, যে কারণে বাবা মারাও সন্তানদের পারিবারিক বা যাবতীয় সব কিছু, অনেক কিছুই বুঝতে দেয় না। তো করলা ভাজি করব। আলুটা সিদ্ধ দিয়েছিলাম আলু ভর্তার জন্য, আর সেটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আলুটা বয়েল হওয়ার পরে এটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক সময় আগে পরিষ্কার করে নেওয়া হয়, কিন্তু কাজের যে সময় স্বল্পতা, যে কারণে আলুর ছোলকাটা পরিষ্কার করে দেয়া যায় নাই ওই সময়টায়। তো ছোলকা সহই দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি এটাকে
ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আরেকটা জিনিস তোমাদের একটা টিপস দিই, আমরা যেমন হোটেলে আলু ভর্তা খাই, সেই আলুর ভর্তার কালারটা কিন্তু একদম অন্যরকম থাকে। আর সেই কালারটা কেন এরকম হয়, এটা একটা বিষয় আছে। সেটা হলো যখন আলুটা সিদ্ধ করবে 1 চিমটি হলুদ সেখানে দিয়ে দিতে পারো, 1 চিমটি, একদম অল্প। যে দেখো তাহলে আলুর কালারটা এরকম ইয়েলো ইয়েলো একটা ভাব আসবে এবং ভর্তাটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে। এটা অনেকেই জানে না। আর চলে এলাম এই যে ফ্রিজের বরফগুলি অলরেডি পরিষ্কার হতে শুরু করেছে। তো আমি একটা চাকু নিয়ে এটাকে পরিষ্কার করছি এবং পরিষ্কার করতে করতে তোমাদের সাথে কথা বলছি। আসলে এই যে দেখো আমাদের মেয়েদের জীবন, এই যে আজ ঈদের আগের দিন এতগুলি কাজ, আমি যদি আজকে চাকরি না করতাম তাহলে এই কাজগুলি আমাকে আজকেই করতে হতো না। দেখা যাচ্ছে যে এই কাজগুলি আমি 1 সপ্তাহ ভরে করতাম। ফ্রিজ পরিষ্কার করা, ফার্নিচার পরিষ্কার করা, দেন অনেক কিছু, যেগুলি সব কিছু ক্যামেরার মধ্যে ভিডিও করা হয় না বা চাইলেও ভিডিও করা যায় না, কারণ প্রচুর কাজ থাকে। আর 15 ঘন্টা বা 20 ঘন্টার কাজ 1 ঘন্টার বা আধা ঘন্টার একটা ভিডিওতে তো আর দেওয়া সম্ভব হয় না। তো আমি ফ্রিজটা বরফই করার পরে, পরিষ্কার করে নেওয়ার পরে বরফগুলি তুলে নিচ্ছি। আর এই যে দেখো কী পরিমাণে কত বরফ হয়েছে ফ্রিজে। তো ফ্রিজের পিছনেও প্রচুর ময়লা হয়ে গিয়েছে। তো বাসায় যিনি কাজ করেন আন্টি এটা পরিষ্কার করে নিচ্ছেন। আর এখানে ক্যামেরাটা কেন যেন বেশ লাফালাফি করছে, আমি জানি না, অনেক সময় লাইটিংয়ে এগুলি হয়। তো ফ্রিজের পিছনেটাও কিন্তু পরিষ্কার করে নেওয়াটা অনেক জরুরি, আর এটা অনেক ময়লা হয়ে যায়। তো এই ফ্রিজ পরিষ্কার করার পরে যেই কাজটা সবচেয়ে বেশি জরুরি, সেটা হলো ফ্রিজে লাইন দেওয়ার পরে সেটা কিন্তু মিনিমাম 12 ঘন্টা না খোলার জন্যই বলে সবাই। বিশেষ করে যেখান থেকে ফ্রিজ কেনা হয় তারা কিন্তু বলে যে ফ্রিজে লাইন দেওয়ার পর 12 ঘন্টা ফ্রিজটা খুলবেন না। তো ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, আর লাইনটা এখনও দিই নাই। লাইনটা দিয়ে অবশ্যই আমি আগামীকাল সকালের আগে আর ফ্রিজটা খুলব না। তো ফ্রিজটা পরিষ্কার করে নিয়ে যেই ঝামেলাটা হয়, আসলে কি, ফ্রিজের ভিতরে অনেক পুরাতন খাবার থাকে, সেই খাবারগুলি দেখা যায় অন্য ফ্রিজের মধ্যে যাদের নাই তাদের আসলে সমস্যা হয়ে যায় অন্য ফ্রিজের মধ্যে সংরক্ষণ করা। তো ফ্রিজটা পরিষ্কার হওয়ার পর এই যে দেখো ফাইনালি ফ্রিজটা কত ভালো লাগতেছে। আমারই দেখে মনে হচ্ছে যেন ফ্রিজটা একদম নতুন হয়ে গিয়েছে, মনে হলো যেন মাত্রই আমি ফ্রিজটা কিনে নিয়ে এসেছি। আর আসলে পরিষ্কারের কাজ করতে আমার বেশ ভালো লাগে। আমি পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক বেশি পছন্দ করি, যদিও সময়ের অভাবে সেভাবে করতে পারি না। তবে যখনই সময় থাকে বা সময় হয়, চেষ্টা করি যেন সব কিছু পরিষ্কার করে নেওয়ার জন্য। আর আমার ময়লা একদমই অপছন্দ। দেখা যাচ্ছে যে কোথাও একটু ধুলোবালি থাকলে আমার বেশ বাজে লাগে, আসলে কি করার। তো এই যে ফাইনালি তোমাদের বলেছিলাম আলু ভর্তাটা যেমন হয়, এই আলু ভর্তাটা, এরকম আলু ভর্তা তোমরা যারা এখন হোটেলে খাবে তখন দেখবে যে ওদের আলু ভর্তার কালারটা একদম অন্যরকম হতো। যখন আমি অনেক আগে, যখন রান্নাবান্নার এতটা আইডিয়া ছিল না, তখন দেখতাম ওদের আলু ভর্তা ঠিক আমাদের বাসার মতো না। আর এখন রান্না করতে করতে মোটামুটি অনেক টিপস জেনে গিয়েছি, অনেক কীভাবে কী করতে হয় সব কিছু জেনে গিয়েছি, যে আসলে কীভাবে চেঞ্জ করলে কী হয়। আর আমি করলা ভাজিটা একটু ঝরঝরে রাখি, মানে সেদ্ধটাও কম করি, আবার ভুনাটাও কম করি, একটু ঝরঝরে রাখার চেষ্টা করি তেলের উপরে। আমার করলা ভাজিটা অলওয়েজ সবুজই থাকে। আর এই যে সন্ধ্যায় ইফতারির আয়োজন, আজকে যেহেতু রোজার একটা ব্যাপার থাকে, সেই ইফতারির আয়োজনের একটা ব্যাপার ছিল। আর তারপরে ছিল চায়ের আয়োজন। আর সন্ধ্যায় 1 কাপ চা না খেলে তো হয় না, তো সবাই মিলে 1 কাপ চা খাবো ইফতারির পরে। তো চাটাও আমি অলরেডি আগে করে রেখেছিলাম, পরে শুধু আমি গরম করে নিচ্ছি চাটা। আর যারা আসলে চা হ্যাবিট আছে, চা পছন্দ করে, দেখা যায় যে তাদের সন্ধ্যার সময় চাটা না খেলে অনেকের মাথা ব্যথা হয়, মাথায় পেইন করে। আমাদেরকে অনেকেই এরকম আছে, বিশেষ করে আমারও দেখা যাচ্ছে যে আমি যদি রাতে চা না খাই তাহলে আমার মাথায় একটু প্রবলেম হয়েই যায়,
মনে হয় যেন মাথাটা চিনচিন করছে, লাইক দ্যাট, এরকম কিছু। তো চাটা হচ্ছে, আর চাটা দুধ চাটাই করি সন্ধ্যায়। আর চাটা কাপে নিয়ে নিলাম। আম্মু যেহেতু অসুস্থ, চাটা খাবে না, তো চা না খাওয়ার কারণে 3 কাপে 3 জনের জন্য, আমার বোনের ভাগ্নির জন্য চা করে নিলাম। আর যেটা বলছিলাম, আমি সকালের চাটা, চাটা খাই, আর সন্ধ্যার সময় অলওয়েজ চেষ্টা করি যেন দুধ চাটা খাওয়ার, কারণ আমার দুধ চাটা অনেক ফেভারিট। মানুষ চাইলেই একবারে কোনো অভ্যাস পরিবর্তন করতে পারে না, একবারে কোনো কিছু চেঞ্জ করা যায় না। অনেকেই বলবে দুধ চাটা খেতে ভালো না বা খাওয়া উচিত না, স্বাস্থ্যের জন্য ভালো না। স্বাস্থ্যের জন্য অনেক কিছু ভালো না, তারপর আমরা অনেক কিছু করি। যারা স্মোক করে সেটাও স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু তারা তো স্মোক করে। যেমন অনেক ডাক্তারদের দেখেছি ঈদের আগের দিনের কাজ করেও মনে হয় যেন কাজ শেষ হতে চায় না। আজ আমি সারাদিনের কাজের পরে বলতে চাই আমি একদম ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত। তোমরা যারা আজকের ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টসে অবশ্যই জানাতে ভুলো না তোমাদের আজকে আমার ভিডিওটা কেমন লাগলো। আজকে সন্ধ্যার চা দিয়ে তোমাদের সবাইকে বাই বলতে চাই। আর আমাদের সুরিবাহার পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ঈদ মোবারক। সবাই ভালো থেকো।